আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ডক্টর 50 বছর ক্ষমতায় থাকছেন ডক্টর ইউনূস। তিনি একটা কথা বলেছেন, আমেরিকাতে অবস্থানরত অবস্থায় একজন বিদেশি সাংবাদিক মেহেদী হাসান তার বক্তব্যের জবাবে বলেছেন যে মানুষ তাকে 5 বছর, 10 বছর, 50 বছরও ক্ষমতায় থাকতে বলেছে। এখন তিনি যদি ইচ্ছা করেন এখন 50 বছর থাকতে পারবেন, যেহেতু রিকোয়েস্ট করেছে। সেটি কয়জন করেছে সেটাও একটা বিবেচনার বিষয়, এবং কতজন ওনার পদত্যাগ চায় সেটাও আলোচনার সাপেক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। অনেকে বলছেন যে মেহেদী হাসানের সাথে যার সাক্ষাৎকারটি এটা একটা অ্যারেঞ্জ গেম, মানে নিজেরা নিজেরা সেরকম আক্রমণাত্মক প্রশ্ন মেহেদী হাসানও করেন নাই। ডক্টর ইউনূস সাহেব কি উত্তর দিয়েছেন তার উত্তরের কোনো সামারি নেই, কোনো একটা কথার শেষ নেই। এটা অনেকে বলছেন যে আরো গঠনমূলক আলোচনা, তার কোনো সাক্ষাৎকারে উদ্ধৃতি যা দিয়েছেন প্রত্যেকটার উত্তর হলো বিশৃঙ্খল। পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস তিনি করেন না, কূটনৈতিক কোনো শিষ্টাচার তিনি জানেন না, অনুপস্থিত থাকে তার বক্তব্যের মধ্যে। এটা অনেকে বলছেন, রিয়াকশন জানিয়েছেন। আর সর্বোপরি যে কথাটা বলেন, আমি বলেছি আপনাদেরকে যে অ্যারেঞ্জ গেম, মেহেদী হাসান এইভাবে কথা বলার কথা না। হয়তো মেহেদী হাসানকে সেভাবে রাজি করিয়েছে আপনি এইভাবে কথা বলবেন, এবং সেইভাবে আমাদের ডক্টর ইউনূস সাহেব বক্তব্য দিয়েছেন। যাক, আমি বেশ কিছু কথা বললাম। ফরিদ সাহেব, আপনাকে চ্যানেল 16 এর পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন এই জন্য দিলাম যে আমরা যারা শুনি দেখি তারা অচিরে আমরা ডক্টর ইউনূসকে আমরা 50 বছর বয়সী শাসন দেখবো, সে অভিনন্দন অগ্রিম জানালাম। তার এখন 86 বছর জি, বয়স, সাথে 50 যোগ করে নেন, দেখেন কি হয়। তাহলে কত আসলে হয়? এখন 86। হাসি আসে কেন জানেন? হ্যাঁ। যে লোকটা 50 বার বদবায়ু শক্ত মতো ত্যাগ করলে হার্টফেল করে মারা যাবে, সেই লোকটা স্বপ্ন দেখতেছে আরো 50 বছর ক্ষমতা থাকবে। না, এটাকে আমরা পজিটিভলি দেখতে পারি। 50 বছর যদি উনি ক্ষমতায় থাকেন, তাহলে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে 50 বছর, মানে মোট 50 বছর ক্ষমতা থাকে, এটা কিন্তু বিশ্ব রেকর্ড হবে। এবং পৃথিবীতে কেউ 50 বছর, 40 বছর পর্যন্ত গেছে। অনেকেই, সাদ্দাম হোসেন বা লিবিয়ার যিনি আছেন বা সিরিয়ার যিনি ছিলেন, তারা একটা সময় অতিক্রম করেছেন। কিন্তু এইভাবে উপদেষ্টা হয়ে 50 বছর ক্ষমতায় থাকা এটা খুব রেয়ার ঘটনা, এবং সেই রেয়ার ঘটনার অধিকারী বাংলাদেশ হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, এটা পজিটিভ এটা দিক। জি। এটা আমরা তো পজিটিভ। জি জি। আচ্ছা, এখন 50 বছর থাকার ব্যাপারটা তিনি বলছেন 5 বছর, 10 বছর, 50 বছর থাকতেও তাকে অনুরোধ করেছে। এখন 50 বছর থাকার জন্য কে অনুরোধ করেছে আপনি একটু যদি দেখে থাকেন সেটা একটু জানাবেন, যে প্লিজ। এখন এই কথা শুনে হাসবো না কাঁদবো নাকি বদবায়ু ত্যাগ করবো বুঝে উঠতে পারতেছি না। কারণ যে লোকটার বয়স হলো 86 বছর, হুম, হুম। আমাদের বাংলাদেশ হলো ধর্মপ্রাণ অঞ্চল। এখানে মানুষ মনে করে যে, বলে যে পাশের কথা আগে যে কয় আল্লাহর বান্দা সে নয়, এটা মনে করে আর কি। এরকম আমাদের নবীর উম্মত সে নয়, এগুলো বলে। সে 50 বছর তারা থাকতে বললো, তারা কারা? আমি বুঝতে পারলাম না। শেখ যে হাসিনা। ঈদের নামাজের পরে অনেকে রিকোয়েস্ট করেছেন, এটা আমরা দেখেছি। অনেকে বলতে 4-5 জন বা 6 জন, 10 জন এরকম হবে। জি, আমি আপনাকে একটু সহযোগিতা করলাম আর কি। আপনি যদি শেষ ভিডিওটা না শেষ দেখে থাকেন, ধন্যবাদ। আপনাকে এর মনে আগে করিয়ে এর দিই। আগে তার এর আগে যখন ঈদের নামাজে ছিল, আমরা ওগুলো দেখেছি, ওই যে পীর সাহেবের আছে না, ভণ্ড পীর, দরকার ভালো পীরের কথা বলি, অরিজিনাল পীরের কথা। ভণ্ড পীরেরা কি করে, তাদের কিছু মুরিদ রেখে দেয় হা হো উহো আহা করার জন্য। তো এরকম গত ঈদে, মানে গত ঈদে এরকম ডক্টর ইউনূস তার কিছু ওইরকম মুরিদ রেখে দিয়েছিল, যারা বলছে স্যার পদত্যাগ করেন না, স্যার পদত্যাগ করেন না, স্যার আর 5 বছর থাকে। এগুলো আমরা মুখস্থ বিদ্যা শুনতে শুনেন। এর সাথে একজন সচিব ছিলেন, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, তার বইটা, তার নিজের লেখা বইতে পড়েছি, যে এরশাদ নিজে খুব কনফিডেন্ট ছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন। তার কারণ হিসেবে তিনি লিখেছেন যে এরা তো সামরিক শাসক, রাজনীতিবিদদের সাথে এরা তো রাজনীতি করে নাই। তো এদের যখন গেলে সবাই দেখে উঠে দাঁড়িয়ে থাকে আর মিছিল করে হ্যালো হাই করতেছে, দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে, তারা মনে করে কি এটাই বাংলাদেশ। কারণ ওগুলো যে অ্যারেঞ্জ থাকে, অ্যারেঞ্জ, ওই যারা পাশে ছাত্র, আমরাও দাঁড়িয়ে থাকতাম ছোটবেলা, কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী আসলে আমরা দাঁড়িয়ে থাকি, তারা মনে করে হায় এত মানুষ, এত লোক, সব বোধহয় আমার, আমার সবই আমার লোক। কিন্তু আসলে তো তা না। ওগুলো ছিল যারা ওইখানে ডিসি থাকে ব্যবস্থা করে, অ্যারেঞ্জ। আচ্ছা, তো সিফাতুল্লাহ সাহেব আপনার অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে, তিনি বলছেন আননেসেসারি ডিসকাশনস। আচ্ছা, ঠিক আছে, সিফাতুল্লাহ দাদা সেফুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের বক্তব্য শুনছেন। জি। এখন এই যে যে এই যে যে আপনার ডক্টর ইউনূস স্বপ্নে দেখলো, ভাগ্যিস তিনি বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি আমারে জিন্দাবীর শেখ ফরিদ এসে বলেছিল স্বপ্নে যে তুই আরো 50 বছর ক্ষমতায় থাকবি। এটা বললে মানুষ তা গ্রহণ করতো, যে কোনো জিন্দাবীর মুর্দাবীর তারা স্বপ্নে দেখাইছে, এটা বলে কিছুটা মার্কেটে খাইতো। কিন্তু এই যে যে বললেন, এটা যে একটা অ্যারেঞ্জ মিটিং, ওই যে আরেকজন সাংবাদিকের নাম বললেন, তার বডি আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ। কথাটা আপনি একটু বলেন, মেহেদী হাসান এবং ডক্টর ইউনূস সাহেবের যে এটা অনেকে বলছে অ্যারেঞ্জ গেম, আপনার কাছে কি মনে হচ্ছে একটু যদি আপনার ত্রুটিগুলো আমি আপনি বলতে দেখেছি, পারেন। আমি তাদের মিটিং দেখেছি। এবং খেয়াল করেন, এই যে এখানে আপনি আসছেন, আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে আসি নাই। ইভেন আমরা 20 মিনিট আগে, আমরা 10 মিনিট আগে আমরা আলোচনা করিনি কি কিনে আলোচনা করবো, রাইট? জি। আমরা কিন্তু উইদাউট স্ক্রিপ্ট এখানে এসেছি, এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ধরা পড়বে কোনটা স্ক্রিপ্টেড কোনটা নন স্ক্রিপ্টেড। এটা কিন্তু যারা কিছুটা বুঝে, মানে আপনার মতো লোকের কাছে ধরা পড়বে, আপনার মতো লোকের কাছে ধরা পড়বে। আমি যে কিছু বুঝি না, আমি তাদের বক্তব্যটা কয়েকবার শুনলাম, আর মনে মনে হাসলাম যে তেলামির, আমাদের জামাতের ভাষায় বলে তেলামি, তেলামির মানে তেল ঢালার একটা মিনিমাম একটা কোয়ালিটি থাকা উচিত। দেখে একটা প্রশ্ন নাই, এই যে দেখেন এখানে আপনি দেখেন, সে বোধহয় আমাদেরকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে, এটা কিন্তু স্ক্রিপ্টেড না, কিন্তু আমরা হতাশ হই নাই, তিনি এটা করে ফেলেছেন।
তো ওগুলো তার মানে আমাদের সমালোচনা করলেন তিনি কিন্তু আমাদের বিপক্ষের না, তিনি কিন্তু আমাদের তাদের সেবতার সাথে আমাদের অধিকাংশ বিষয়ে, তোরা মদ খাবি মানুষ হবি সহ অধিকাংশ বিষয়ে তার সাথে আমরা একমত, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনিও কিন্তু এখানে এসে আমাদের আক্রমণ করলেন। কিন্তু এত বড় একটা বিষয় একজন শাসককে প্রশ্ন করলো, শাসকের প্রশ্ন যখন থাকে তার স্ক্রিপ্টেড, তখন তো সেখানে নতুন কিছু আসবে না। কিন্তু আমি হাসলাম মনে মনে যে এটা বোধহয় ডাস্টবিন ছবিকে লিখে দিচ্ছে আমার ধারণা যে গণসূত্র আছে না, 4th ক্লাস সাংবাদিক যাকে বলা হয়, মানে ওর জায়গায় যদি আমার মতো অপেশাদার সাংবাদিক কেউ, আমার মতো অপেশাদার ব্যক্তিকে নিয়োগ দিত, এত বড় গবেট হইতাম না, এত বড় ভুল করতাম না। এই স্ক্রিপ্টটাও মনে হয় ডাস্টবিন ছবি লিখে দিচ্ছে আমার ধারণা, এটা আমার ধারণা। সান্ডা মাহফুজ দেয় নাই, কারণ সান্ডা মাহফুজের এত বোকাচোদা মনে হয় না আমার, আর কি বুঝতে পারছেন। আমার একটা ডাস্টবিন ছবি লিখে দিছে, তার জন্য বলছে নইলে আপনার বয়স ভাই 86 বছর, আপনি যে কোনো সময় মানে অক্কা পেয়ে যেতে পারেন, সবাই জানে। তারপরে সেই লোকটা কিভাবে বলে আরো 50 বছর ক্ষমতায় থাকবো? তার মানে এই লোকটার ক্ষমতার প্রতি মোহ, ক্ষমতার প্রতি লোভ। এই যে এতদিন বলেছি আমরা যে এই লোকটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সেই লোকটা কি এই তাও আবার কি শ্বশুরবাড়ি খাওয়ার বালুর সরে হাগার মতো, তার কোনো ইনভেস্টমেন্ট নেই, সোজা তাকে কেউ এসে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কেউ বলে যে ইলিয়াসরা তার নিয়োগকর্তা, কেউ বলে সান্ডা মাহফুজ তার নিয়োগকর্তা, কেউ বলে ছাতা আক্তার নাকি ফাক্তার তার নিয়োগকর্তা, কেউ বলে বাংলাদেশের ছাত্র নিয়োগকর্তা, কেউ বলে আমেরিকা তার নিয়োগকর্তা, কেউ বলে পাকিস্তান তার নিয়োগকর্তা, কেউ বলে তুরস্ক তার নিয়োগকর্তা। আচ্ছা, আমরা ধরে নিলাম তিনি যে কোনো মূল্যে তিনি এসেছেন। এই লোকটা এটা কোনো খরচ হয় নাই, তার তো জীবনে কোনোদিন রাজনীতির জন্য 1 সেকেন্ড জেল খাটতে হয় নাই, আন্দোলন করতে হয় নাই। তো এটা না পায়া, শোনেন, না পায়া পাওয়ার কোনো খরচ ছাড়া বা ইনভেস্টমেন্ট ছাড়া যখন আপনি কোনো কিছু পেয়ে যাবেন, আপনি তো সেটা মূল্য বুঝবেন না। তারপরে যে যেটা যোগ্য না, ডক্টর ইউনূস একজন আদম ব্যাপারী, তিনি সর্বোচ্চ একজন আদম ব্যাপারী হতে পারেন, সর্বোচ্চ একটা ব্যাংকের মালিক হতে পারেন। তিনি এখন হয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী, সমমানের মর্যাদা। ওই যে এরশাদ যেমন করেছিল যে আলিয়া মাদ্রাসার ফাজিল পাস আর আমরা যারা পড়ালেখা করছি কলেজে তাদের বিয়ে পাশের সমান, তো এরকম সমমানের একটা পদ পেয়ে গেছে। তো এই জন্য যে বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া, এটা কি আর বলতে পারে? সে বলতেছে যে 50 বছর ক্ষমতায় থাকবে। আর ওই মেহেদীর সাথে যে তার অভিনয়টা আমরা দেখলাম, আমার মনে হয় মেহেদীর জীবনের সবচেয়ে ফালতু একটা সাক্ষাৎকার নিয়েছে সেই দিন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা কথা বলতে চাই, আপনিও ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বলেছেন একটা ব্যাংক চালানোর মতো। এখন ফরহাদ মাজার সাহেব যেটি বলেছেন, ওনার ভক্ত ফরহাদ মাজার সাহেব বলেছেন যে সরকার চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক না। হ্যাঁ, সরকারকে গ্রামীণ ব্যাংক হিসেবে চালালে সেই সরকার চলে না। উনি বলতে চাচ্ছেন যে সরকারকে তিনি গ্রামীণ ব্যাংকের মতো চালাচ্ছেন, এটা দেশ চলতে পারে না। মোহাম্মদ মাহফুজ তিনি বলছেন ডক্টর ইউনূস বাংলাদেশের হবে না, ওনার দাফন হবে না। একজন মুক্তিযোদ্ধাকে ডক্টর অপমান করেছে, হ্যাঁ, মারাত্মক অপমান করেছে, আমরা দেখেছি আমাদের সাবেক মন্ত্রী, শিল্পমন্ত্রী রব কাজী। তিনি বলছেন পরবর্তী সভাপতি হিসেবে পুতুল আপুকে চাই। জি, চাইতে পারেন আপনি। ধন্যবাদ। আজহারুল ইসলাম ফরিদ ভাই আমার প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, কি প্রশ্ন সেটি হচ্ছে না, তারপর শাসক যখন শোষক হয়ে উঠবে এই দেশের মানুষ একদিন অবশ্যই জেগে উঠবে, এটা প্রমাণিত। জি, জয় বলেছেন ফরিদ, ধন্যবাদ ফরিদ ভাই। জি, জয়, আরেকবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবুল হোসাইন তিনি বলছেন পৃথিবীতে সবচাইতে নির্লজ্জ প্রাণীর নাম হচ্ছে আওয়ামী লীগ। এই টাকলা মুরাদ আর নতুন করে মহাজ্ঞানী হচ্ছে কমেন্টস গুলো পড়েন যাতে শুনুক দালাল। আচ্ছা, দালালরা শুনুক। তিনি বলছেন পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীর নাম হচ্ছে আওয়ামী লীগ। মুরাদ বললো, এই লোক টাকলা মুরাদ সম্পর্কে জানে কি? যে লোকটা এখানে কমেন্টস করে তার সম্পর্কে কি জানে? সে 2 বারে নির্বাচিত এমপি, সে একজন 2 বার প্রতিমন্ত্রী, সে একজন ডাক্তার। তার সম্পর্কে এত ধর্মনিরপেক্ষতা চাইছে দেখে খুব খারাপ লাগে না? আর ওই যে মামুনুল যাদের প্রিয়, তাদের কাছে তো ডাক্তার মুরাদ হাসান এমপি বা প্রতিমন্ত্রী তো খারাপ, তার কাছে খারাপ লাগবে না। আমি কিন্তু টাকলা নই, আমার চুল নাই, নেড়া মাথা বলতে পারে, কিন্তু আমি টাক নয়। টাক হচ্ছে যাদের পাশে চুল আছে মাথায় নাই, তারা হচ্ছে টাক। আমি টাক না তো, আমি টাক না। আপনি বলছেন নেড়া মাথা বলতে পারেন, এইটা বলতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হযরত নূহ আলাইহিস সালাম 500 টাকলা বলে আমরা কি বলবে? আপনাকে তো ভাই, আপনি তো এই যে অসম বন্টন, এটা আমি বলি, আপনার এত চুল এটা দরকার ছিল না, কিছু আমার দিকে ছুঁড়ে মারতে পারতেন। আমাদের ফরিদ ভাই, মানুষের শরীর যখন দুর্বল হয় তখন সেই স্বপ্নে টাকার পাতিল দেখে। জি, যে লিটন সাহেব বলেছেন মুক্তি স্বপন যে যারা সমন্বয়ক তারা 20-25 বছর বয়সে এসে ভুল করেছে, তাদের বিচার যেন না করতে পারে, সেই জন্য 50 বছর বেঁচে থাকার আশায় ডক্টর ইউনূসের ক্ষমতায় টিকে থাকতে চায়, যেন তারা বিচার না করতে পারে, সেই জন্য। আচ্ছা, ধন্যবাদ। শাসক যখন শোষণ হয়ে উঠবে, হ্যাঁ, এটা কি বলছে? কুকুর ফুয়াদ নিয়ে কিছু বলুন। ফুয়াদ, আচ্ছা, কুকুর, আচ্ছা, না ফুয়াদ মানুষ, ব্যারিস্টার ফুয়াদ বললো আমরা চিনতাম, তবে উনি ওনার ক্ষোভ থেকে হয়তো বলেছেন। না, দ্বিমত পোষণ করতেছি, ঠিকই আছে, বলতে হবে ভুয়া ব্যারিস্টার ফুয়াদ, তার সনদ ভুয়া। আমি চ্যালেঞ্জ করেছি, তার বাবার ক্ষমতা থাকলে প্রমাণ করুন, তার বাবার ক্ষমতা থাকলে প্রমাণ। জি, আমি নিশ্চিত, আমি ইংল্যান্ডে কথা বলে নিশ্চিত হয়েছি তার সনদ ভুয়া।
আচ্ছা, বহু বিতর্ক কথা বলে উনি বিতর্কের সৃষ্টি করেন, খুব ভালো বলেন এবং হাতকে এইভাবে বলেন, এইভাবে রেখে সবসময় কথা বলেন। হ্যাঁ, এটা খেয়াল করছেন? সবসময় এইভাবে, খুব ভালো। ওনার কপালের দাগ যে পড়েছে, কেউ বললো যেটা মাঝখান বরাবর হইলে ভালো হইতো, এক পাশে পড়ে গেছে। আচ্ছা, এই যে এদি বলছেন, ইসমাইল ভাই ফরিদ ভাইকে শুভেচ্ছা নেবেন, ফরিদ ভাই শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সম্পর্কে কিছু বলুন, কি জানেন আপনারা একটু আলোচনা করুন। আচ্ছা, তোফায়েল সাহেব সম্পর্কে নানান বিতর্ক, এখন উনি কি আছেন নাকি মারা গেছেন নাকি ডিক্লেয়ার করা হচ্ছে না, এবং তার দাফন নিয়ে নাকি সমস্যা হচ্ছে, কোথায় দাফন করবে কি করবে, আমি এখনো ডিটেইল জানি না, কিন্তু এই ধরনের কিছু ইঙ্গিত পাচ্ছি। আপনি কি কোনো খবর পেয়েছেন? জি। জি, বলেন একটু। হুম। তোফায়েল সাহেব সম্পর্কে কোনো কিছু জানেন? উনি কি মারা আমি গেছেন? উনি কি আমি যতদূর ওনার জেনেছি মৃত্যুকে তিনি আমি ডিক্লেয়ার যতদূর করা হয়েছে? জেনেছি আমি যতদূর জি। জেনেছি, আমরা যখন আলাপ করেছিলাম তোফায়েল আহমেদ মারা গেছেন, শুক্রবার ঠিক হ্যাঁ। তখনই তিনি মারা গেছেন। সরকার এই 48 ঘন্টা তা প্রকাশ করতেছে না, তার জানাজা করতে দিবে না ভয়ে, যে সেখানে জনস্রোত নামবে। তাকে ডিক্লেয়ারই দেন সে মারা গেছে, তাকে সেখানে রেখে দেওয়া হয়েছে ওইভাবে। এখন এটা নাকি আমি জানি। স্কয়ার হাসপাতালে আছে। হ্যাঁ, ওইভাবে রেখে দেওয়া হয়েছে, মৃত লাশ ওখানে ফেলে রাখা হয়েছে। তো তার তাকে বের দাফন এবং করতে জানাজা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, সরকারের সাথে এক ধরনের লড়াই চলছে, সরকার মানে পরিবার লড়াই সরকার করছে। সরকার করতে দিচ্ছে না। ওই যে বললাম, ওই দিন বলেছি যে মৃত বঙ্গবন্ধু যেমন জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী বেশি, তেমনি জীবিত বঙ্গবন্ধুর সৈনিকের চাইতে আজকাল মৃত বঙ্গবন্ধুর সৈনিকেরা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। তোফায়েল আহমেদ তার প্রমাণ, তার আগের দিন প্রমাণ হচ্ছে নুরুল কি আমাদের সেই সাবেক নুরুল শিল্পমন্ত্রী মজিদ সাহেব, হ্যাঁ। নুরুল মজিদ, জি, হুমায়ুন সাহেব, জি। আচ্ছা, তো নরসিংদীর। ওনার ব্যাপারে যে ন্যাক্কারজনক ঘটনা, জানা যায় 100 লোকের বেশি হতে পারবে না, মাইক ব্যবহার করতে পারবে না, জানাজা কবর দিয়ে ফেলতে হবে। আমার মনে হয় ওনারা জানাজা ছাড়াই কবর দিয়ে ফেললে ভালো হতো। এত কিছু করে তো হয় না, হবে না। জনগণ মেনে আচ্ছা, নেয়নি, নরসিংদীর বরপুত্রের এই বিষয়টা মেনে নেয়নি। সেখানে দল মত নির্বিশেষে সবাই নুরুল মাজিদের জানাজায় উপস্থিত ছিল, এবং যারা এগুলো করেছে তাদেরকে মোটামুটি জামালপুরের ভাষায় বলে কাঠ খেয়েছে যারা, আংরা একদিন হাঁকবে তারা। আচ্ছা, তারপরে হচ্ছে তোফায়েলের মমি বানানো হবে। জি, ডার্ক লর্ড কেন মমি বানাতে? মমি বানালে তো ভালো, উনি সবসময় থেকে যাবেন, মমিন সবসময় থেকে অলরেডি যাবেন। সরকার বিতর্ক সৃষ্টি করে, সরকার তাকে জানাজা না দিয়ে, সরকার তার মৃত্যুর খবর প্রকাশ করতে না দিয়ে অলরেডি তিনি জীবন্ত কিংবদন্তি ছিলেন, মরে গিয়েও তিনি মমি এবং কিংবদন্তি হয়ে গেলেন তোফায়েল আহমেদ। আচ্ছা, মুভি বানালে তো আমি তার কোনো অসুবিধা দেখি না। উনি কোন অর্থে বলেছেন আমি জানি না। মুভি বানালে একটা লোক থেকে গেল, তাকে রাখা হলো, তাকে সবসময় মানুষ দেখতে পাবে। আচ্ছা, একজন বলেছেন ভণ্ড ফুয়াদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটাও আমরা মানিক তার কত বড়। ফুয়াদ ফুয়াদ একটা জেনুইন রাজাকারের বাচ্চা রাজাকার, ও একটা জেনুইন আলবদরের বাচ্চা আলবদর। ভুয়া বালিশ, সে হলো ভুয়া বালিশটার, কিন্তু আচ্ছা, জেনুইন রাজাকার আলবদর আলসামসের বাচ্চা। না, কিন্তু আমাদের সেনাবাহিনী বা প্রত্যেকে তো তার কথা পছন্দ করছে, তাকে তো কিছু বলে না। সে উড়িয়ে টুড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট সেনাবাহিনী করে দিবে। হয়, সেনাবাহিনী তার দুলাভাই হয়, নাহলে তিনি সেনাবাহিনী শালা হন, দুইটার মধ্যে একটা তো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ডক্টর ইউনূস, কিছু হবে না। জি, জি, আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রশ্নে আবার আসি। তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনি কোনো কি সামারি পেয়েছেন যে একটা গঠনমূলক আলোচনা হয়েছে অতীতের কোনো বক্তব্য থেকে, বা এই বক্তব্য থেকে কিছু পেয়েছেন, যাতে কিছু জানতে পেরেছে? প্রথম আলো বাংলা করেছে, বাংলায় সব বক্তব্য দিয়েছে, বাংলায় আমরা পড়েছি। তো কি দেখেছেন, কি মানে কোনো সামারি নেই একটা, মানে উনি জি, 50 বছরের টাই ভালো বলছেন। জি, তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, ভাবলাম যে ইংরেজি বোধহয় বুঝি কম, তাহলে ফার্সিতে শোনা ইংরেজিটা উচিত। কি ভালো হয়েছে? ইংরেজিটা কি ভালো হয়েছে? এখন আমি যতটুকু আমার ইংরেজি জ্ঞান আছে, আমি তো কিছু বুঝলাম না। আমি ভাবছি কি আমার জ্ঞান কম, পরে সেটাকে ইউটিউবে উর্দু করে দেখলাম, হিন্দি করে দেখলাম, ইংরেজি করে, ইংরেজি তো আছে, বাংলা করে দেখলাম, তারপরে আবার সাক্ষাৎকার পড়লাম, আমি তো কিছু বুঝলাম না। আমার তো মোটামুটি ডক্টর ইউনূসের সমান, আমি তো 84-86 বছরের ইয়াং না, কিন্তু আমার তো চুল বাল পেকেছে, আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কিছুই বুঝতে পারিনি সে কি বলেছে, সে যে কি বলিয়া আছে। বরং আমি মনে করি ওই যে সাংবাদিক কি যেন মেহেদী নাকি পেয়ে দিলাম, মেহেদী হাসান। তিনি যে ইন্টারভিউটা নিলেন, তার এটা চাঁদেরও কলঙ্ক থাকে, এটা তার জন্য কলঙ্ক হয়ে থাকবে। যেরকম একটা ফালতু ইন্টারভিউ তিনি নিয়েছেন, যার কোনো আগা মাথা কিছুই নেই, কোনো কিছুই নাই। কেউ বলুক আমাকে যে তার ব্যাপারে একটু কথা বলুক। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারাও প্রথম আলোতে ধারাবাহিকভাবে বেরোচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছেন, নির্বাচন সম্পর্কে কি বলেছেন, সবকিছু বাংলায় পড়বেন। কোনো প্রশ্নের কোনো উত্তর না আছে প্রশ্ন, না আছে উত্তর। দেখবেন কোনো উত্তরের অ্যান্সারের একটা কনক্লুশন নাই। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, জি ভালো আছি, বা এই হচ্ছে একটা কিছু, সেটা তো ভালো নাই। ওই উত্তরের মধ্যে কোনো উত্তরের উত্তরের কনক্লুশন নাই। একটা সেন্টেন্স শেষ করবে যে, একটা ঘটনা শেষ করবে যে, সেই ধরনের কোনো কিছু তার বক্তব্য পাওয়া যায়নি। যাওয়ার আচ্ছা, আগে আরেকটা, জি, সলিমুল্লাহ খানের মুখ পাড়ায় গেছে, তাই এরকম কথা বলছে সাক্ষাৎ। আচ্ছা, আচ্ছা, ওই রকম কথা বলছে। আচ্ছা, তার একটা কথা বলি যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু নির্বাচন নিয়ে জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, সেখানে অনেকে আশা করছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই কথাটা তিনি তার মুখ দিয়ে বেরোবে, কিন্তু এই ধরনের কোনো বক্তব্য তার মুখ দিয়ে বের হয়নি। তিনি বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি চলছে, একটা শব্দ শুধু বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আবার বলছেন যে মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে আমাদেরকে কে কতদিন থাকতে হবে কারো কাছ থেকে আমরা বলে আসিনি, বা এরকম কিছু একটা বলেছেন তিনি। আপনি সেটা শুনেছেন কিনা, যে আমরা কতদিন থাকবো, কতদিন থাকবো, ইশারাই কাফি। সমাজদার কে লিয়ে ইশারা ভি কাফি है। যখন তিনি বলেছেন জনগণ আমাদের 50 বছর 5 বছর 50 বছর থাকতে বলে, এখানে বুঝে নিতে হবে উन्होंने उसके दिल में क्या है,
उसको दिल में क्या खलबली कर रहा है এইটা আচ্ছা বোঝার চেষ্টা হবে, বুঝে নেওয়া উচিত। আচ্ছা, লাইনটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে। জি জিটিওর মেহেদী হাসানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যেই ব্যক্তি বা যেই রাষ্ট্রপ্রধান বা যে সরকার প্রধান তিনি ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ঠিক আছে, সেই তিনি আমেরিকা যে ফেব্রুয়ারির কথাটা একবারও উচ্চারণ করেন নাই। তিনি বলেছেন কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমরা ক্ষমতায় থাকবো। এই তাহলে নির্বাচন হবে কিভাবে? আবার তিনি বলেছেন কেউ কেউ তাকে রিকোয়েস্ট করেছে 50 বছর থাকার জন্য, ঠিক আছে। আবার কেউ কেউ জনগণ ওনাকে চায় কিনা এটাও উনি শুনতে পাচ্ছেন না, ওনাকে 50 বছর থাকতে দেবে কিনা বা তাহলে থাকা আমি হবে একটা কিনা, কথা বলি, তাহলে তাহলে নির্বাচনটা হবে কিভাবে? জি তাহলে আপনাকে এখন কথা মনে করে দেই, আপনার কি মনে আছে মাস তিনেক আগে বা 4 মাস আগে গাজীপুরে একটা শ্রমিক আন্দোলন হচ্ছিল, সেখানে গুলি করে জি। মানুষ মারে, আন্দোলন হয়, পেটায়, চাকরি যায়। সেই শ্রমিক তাকে কি ভাষা গালাগালি দিয়েছিল, মানে তাকে নাকি 50 বছর রাখতে চায় জনগণ। ওই শ্রমিকের ভাষাটা একটু যদি শোনা না যায়, সে কি বলেছিল জানেন? ওই যে সেটা বেশি এক দুই 3 সালের পরে যা বলে ওইটা করে দিতে চাইছে আচ্ছা, গাজীপুরের আচ্ছা, শ্রমিকে। এটা কি ডক্টর আচ্ছা, জানে? না এটা জানে না, এটা জানে না। এখন একজনে যদি বলে থাকে উনি তো সেটা জানবেন না, নামাজের পরে বলতে হবে, ঈদের নামাজের পরে ওনাকে হাইকোর্টের সামনে সেই ঈদের নামাজের আগামী ঈদের নামাজের পরে বলতে হবে, তাহলে হয়তো উনি শুনবেন, দেখবেন, জানবেন। আচ্ছা, ডক্টর ইউনূস আবার নামাজও পড়ে না? আচ্ছা, নাস্তিক নামাজ পড়লে নামাজ হয় এটা তো জানতাম না। কবে না জানি শুনবো তসলিমা আপা এসে নামাজ পড়তেছে, কবে না জানি শুনবো ডক্টর আহমেদ শরীফ কবর থেকে উঠে এসে নামাজ পড়তেছে, কবে না জানি শুনবো আসাদ নূর আইসা নামাজ পড়তেছে। ফরাদ মাজার সাহেব পড়তে, ফরাদ মাজার সাহেব পড়ে নিশ্চয়ই এখন, পড়ে পড়ে ফরাদ মাজার মনে মনে পড়ে, উনি তো বাপাদি, উনি ফরাদ মাজার পড়ে। সরস্বতীর দেবীর মূর্তি পাশে রেখে নামাজ পড়ে, ওটা আমরা জানি। উনি জামাতের পক্ষের লোক, তার মানে জি, পড়ে। সলিমুল্লাহ খান স্যারও পড়ে, জি জি ধর্মকর্ম হ্যাঁ, মাদ্রাসার মোটামুটি যদি শিক্ষা আপনি প্রসার। জামাতের পক্ষে দালালি করেন, আপনি যদি জামাতের পক্ষে বিবৃতি দেন, আপনি যদি বলতে পারেন জামাতের সমালোচনা করা হচ্ছে গণতন্ত্র বিরোধী, আপনি যদি বলতে পারেন জামাতের সমালোচনাই হচ্ছে ফ্যাসিজম, আপনি যদি বলতে পারেন মুক্তিযুদ্ধ কে করেছে, বঙ্গবন্ধু তো ওইখানে জামাই আদরে ছিল, আপনি যদি বলতে পারেন কিসের মুক্তিযুদ্ধ, কলকাতা গিয়ে তারা জুয়া খেলেছে, এগুলো বলতে পারলে আপনারা জামাত করতে হবে না। আপনি নামাজ পড়েন না পড়েন, আপনি চাল চালায় বেহেশতে চলে যাবেন। বদরুদ্দিন উমর তার সর্বশেষ প্রমাণ। বদরুদ্দিন টিকিট উমর দিয়ে দিবে। প্রকাশ্য বলেছে তিনি আল্লাহকে মানেন না, তিনি বলছেন আল্লাহ খোদার কোনো প্রয়োজন নাই। সেই লোকের জানাজা কিন্তু জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ ছাড়া সবাই আর বিবৃতি দিয়েছে, এমনকি বিএনপিও বিবৃতি দিয়েছে এই নাস্তিকের। কিন্তু আমরা হুমায়ুন আজাদ স্যারের মৃত্যুতে বিবৃতি দিতে দেখিনি কাউকে। কারণ ডক্টর হুমায়ুন আজাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে লোক। আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন, তাহলে আপনাকে জামাত বেহেশতের টিকিট দিয়ে দিবে, হেফাজত ইসলাম বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিবে, চরমনায় পীর চাল চালায় আপনাকে ওই যে বরিশালের জাহাজে করে আপনাকে বেহেশতের একটা সর্বোচ্চ মোকামে পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মুমিন হয়ে বলছি কি, আপনাদের শারদীয় শুভেচ্ছা। আমি মুমিন হয়ে বলছি, ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা ঠিক আছে, উৎসব এখন এগুলা বললে ভাই মাইর খাবেন, উৎসব সবার হতে পারে না, এগুলো অসুবিধা হয়ে যাবে। এই যেটা আপনি বলছেন ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো বলছেন যে হ্যাঁ সবার জানাজা হবে, কিন্তু মুক্তিযোদ্ধাটা, তবে হ্যাঁ মুক্তিযুদ্ধের পুরো বিরোধিতা, ওই যে আমাদের যে শিল্পমন্ত্রী মারা গেলেন, ওনার অপরাধ অনেকে খুঁজছে, ওনার ক্রাইম কি সেটা খুঁজতেছে, কিছুই পাচ্ছে না। ডক্টর ইউনূস সাহেব নিজেও জানে না, আবার ওই যে শিল্পমন্ত্রী যিনি মারা গেছেন তিনিও জানেন না তার অপরাধ কি, এখন কিছুই খুঁজে পাচ্ছে না। এখন তিনি মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, নানাবিধ কথা আছে। ওনার মূল প্রবলেমটা হলো উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই আর আরেকটা অপরাধ ওনার আছে, উনি খেজুরের বিরুদ্ধে, ইফতারের সময় খেজুরের বিরুদ্ধে কথা বলেছেন, বড়ই খাওয়ার কথা বলেছেন, পেয়ারা খাওয়ার কথা বলেছেন। এখন কেউ কেউ বলছেন যে এটা তো খুব ভালো কথা, খেজুর তো আমাদের দেশের না, প্রত্যেক দেশের খাবার দাবার, ফল ফলাদি সেগুলো উৎপাদন হয়, তৈরি হয়, সৃষ্টিকর্তা সেভাবেই তৈরি করেন ওই দেশের মানুষের, ওই দেশের ওয়েদার অনুযায়ী, ওই অঞ্চলের মানুষের জন্য, দেশের না, ওই অঞ্চলের মানুষের জন্য। সেই হিসেবে আমাদের পেয়ারা, আমাদের বড়ই, আমাদের আমড়া, আমাদের আম, জাম, লিচু, কলা, কাঁঠাল যা আছে সেগুলো আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের মানুষের শরীরের জন্য উপযোগী। তো উনি বলেছেন যে হ্যাঁ আপনারা প্লেটটা সাজান, ইফতারের প্লেটটা সাজান, খেজুর খেতে হবে যে এমন কোনো কথা নেই, বড়ই দেন, পেয়ারা দেন, আরো যা যা আছে সেগুলো দিয়ে প্লেটটা সাজান। এটা ওনার একটা অপরাধ হয়ে গেছে, তখন আমরা শুনেছি, তবে বলা উচিত হয়নি বাংলা। বলে বিরাট অপরাধ করছে। ইসলামে কোন জায়গায় আছে বুট, মুড়ি, পেঁয়াজ, বেগুন খাওয়ার কথা? ইসলামে তো এটাও নাই। ইসলামে তো যে পাঞ্জাবি পরে ঘুরে পাঞ্জাবি পরার ইতিহাস নাই। ইসলামে তো যে গোল টুপি পরে টুপি তো ইসলামে নাই। ইসলামে এটা নাই, এগুলো কই পাইলো এরা? সবই যদি ইসলামের কথা বলি, ইসলামে তো ভোটও নাই। জামাত ইসলাম ভোট চাইতে আসে কেন? চরমনের পীর তো নির্বাচনে আসার আগে তারা বলছিল, এই 15-20 বছর আগে তারা বলতো যে ভোট চায় যারা, ভোট চাওয়া হলে মুনাফিকি, কুফরি কাম। এরা এদের ফতোয়া দিয়ে আপনি কি করবেন? এরা সকালে যে ফতোয়া দেয়, জি বলেন। চরমনের হিসাব কি ভোট চান এখন? না, চরমনের পীর, চরমনের পীর আগে তো ভোট চাওয়া হারাম মনে করতো, তার বাপে তো বলে গেছে ভোট চাওয়া হারাম, ইলেকশন হারাম। ইলেকশন তো বলে না, ইলেকশন। এখন নিজেরাই ভোট চায়, তাই এখন হালাল, এখন হালাল, এখন ঠিক আছে। এখন হাত পা খামার আগে আপনি ওই যে পাল্লার নিচে আল্লাহ, দাড়ি পাল্লা, ওই দাড়ি পাল্লা মার্কায় ভোট দিলে বেচতে যাইতেন, তারপরে মোটামুটি চরমনের পীর হাত পাখা নিয়ে আপনাকে চাল চালায় বেচতে পাঠাই দিত। অনেকে বললে এটা মনোক্ষণ হবে, কিন্তু এগুলো তো সত্য, তারা এগুলো বলেছে। আবার ইদানিং জামাত আমেরিকার ভয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের ভয়ে জামাতের পাল্লার নিচে আল্লাহ ছিল, আল্লাহর নাম কেটে দিছে। এগুলো বললে আমরা খারাপ হয়ে গেলাম। আপনি এই কথাটা যেহেতু বললেন, জামাত ইসলামের যে লোগোটা আছে, লোগোর উপরে আল্লাহর নাম, লোগোর উপরে আল্লাহর নাম, আল্লাহ লেখা, এটা কতটুকু যায়? তাদের যে লোগো আছে, এটা কেউ বলছে না, কিন্তু আল্লাহর নামকে এইভাবে লোগোর ভিতরে ঢুকাতে পারে, লোগোর ভিতরে ব্যবহার করা যায়? প্রথমত ইসলামে তো লোগো মোগোর সিস্টেম নাই। দ্বিতীয়ত আপনি তাও আবার লোগো বানাইছেন, পাল্লার নিচে রাখছেন আল্লাহরে।
আরে ভাই জামাত বিএনপি যদি আওয়ামী লীগ যদি পাল্লার নিচে রাইট আল্লাহ রাখছেন, এতক্ষণ পাল্লার নিচে রাখছেন, এবার যেটা বানাইছে না এখন নয়া বানাইছে, এই আমেরিকার ডরে ভারতের খুশি করার জন্য, ইউরোপিয়ানকে খুশি করার জন্য, স্পেনের রাষ্ট্রদূতদের খুশি করার জন্য, ঠিক আছে, কূটনীতিকদের খুশি করার জন্য তারা এখন নতুন একটা লোক বানাইছে, ওটা আবার দেখা যায় ক্রুশের মতো, ওই যে জেসাস ক্রাইস্টের ক্রুশের মতো, এটা আবার মুফাসসাল ইসলাম এটা পোস্ট দিয়েছে যে এটা তো খ্রিস্টানদের ক্রুশ হয়ে গেছে এখন, মানে সেরা বেড়া বানাইবে আর কি। মানে আমাদের কথা আছে একটা যে ওই সেরে গুয়ে পাড়া দিতেছে বারবার, প্রত্যেকবার ভুল করতেছে, ভুল শুদ্ধ করতেছে, আরেকবার ভুল করতেছে জামাত। এদের মুনাফিকি তো ধরা পড়ে গেছে। এরা এতদিন বলছে যে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, কিন্তু আমরা দেখলাম এরা ভোট নিয়ে আসছে নীলক্ষেত থেকে, সেই ভোট আসছে ছাপাখানা, আসছে নীলক্ষেত থেকে, এখন দেখলাম ভোট ভারতের সাথে আঁতাত করতে চাচ্ছে, ভারতের সমর্থন চাচ্ছে, আবার ভারতের বিরুদ্ধে 50 লক্ষ লোক যুবক যুদ্ধ করবে সেটার ঘোষণা দিয়েছে। এদের এই মুনাফিকি আবার এর আগে বলেছিল আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, এটা বলেছিল। না, এখন দেশের মানুষ তো বুঝতেছে না, ওনারা যে বিভিন্ন রকম কথা বলছে এটা কেউ বুঝতেছে না, ওনারা বেশ সার্টিফিকেট দিয়েছে ওইটাকেই ধরে নিয়েছে। সবই নয়, একটু দ্বিমত করি, মানে বোধাই জানা, আমরা জানা ভালো, বোধাই নিজের খুব চালাক মনে করে, বোধাই এটা যে আশেপাশের লোক জানে, এটা বোধাইরা বুঝতে পারে না। জামাত মনে করতেছে যে ওয়াকার সাহেবের কান্দে চড়ে আছি, তারপরে 2-3টা দেশের পুতুল নাচ খেলতেছি, নিজের কি মনে করতেছে, কিন্তু পাবলিক এদের চিনে ফেলছে, ইলেকশনটা হইতে দেন না, সেই জন্য তো তারা পিআর জামাত কেন পিআর করে বন্ধু, জামাত পিআর করে, জামানত হারানোর ডরে সর মনে হয় পিআর করে, জামাত পিআর করে, পিআর কথাটা আমরা যাদের পাবলিক রিলেশন, তারপরে আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেব বলছে পাবলিক রিলেশন। নো এটা হলো পাকিস্তান রিটার্ন। কিসের পিআর? পাবলিক রিলেশন। এটা পাকিস্তান রিটার্ন। পাবলিকের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের পাবলিকের সাথে, এমনকি অনেক মুসলমানের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। জামাতের এই যে কুল শিরোমণি জামাত গোলাম আজমের পোলা কি যেন ব্রিগেডিয়ার নাকি ব্রিগেডিয়ার ডুপ্লিকেট ব্রিগেডিয়ার, সে বলেছে যে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে তারা মুসলমানই না। আলেমেরা বলছে জামাতি মুসলমান। 111টা ফতোয়া আছে তাদের বিরুদ্ধে, এরা কাফের। শুনেন, আমাদের নাস্তিক, কাফের, মুরতাদ, আওয়ামী লীগ, হিন্দুর দল, ভারতের দল ইত্যাদি ইত্যাদি বলে, জামাতের বিরুদ্ধে 111টা ফতোয়া আছে। এরা বলছে নবী গুনাহ হবে না। এখন তো কেউ কারো পছন্দ করে না, সবাইকে মুনাফিক বলে ফেলেছে, ইসলামী দলগুলো সবাইকে মুনাফিক। এরা তো মুনাফিক। ইসলামে তো আছে 73টা দল হবে, একটা হলো জান্নাতে যাবে, সব জাহান্নামে। তো এটা তো ইসলামে সাধারণ পাবলিক তো বুঝতেছে না। আমি তো মানে কে বলছে বুঝে না সাধারণ পাবলিক? শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ ছাড়া কাকে ক্ষমতা আনছে? কি বলেন আপনি? পাবলিকের বোকা মনে করছেন আমরা উপস্থাপক, আমরা বক্তব্য দেই, আমরা সব বুঝি? নো, পাবলিকরা তো বোকা মনে করে। পাবলিক কবে জামাতের, আচ্ছা যে জামাতের লাহোরে, এদের হেড অফিস লাহোরে, আজ পর্যন্ত জামাত পাকিস্তানে ক্ষমতা আসতে পারছে? ভারত তো বহুত দূর, যদি আর পয়দা ভারতবর্ষে, ভারত তো বহুত দূর। কি বাদ, আপনি পাকিস্তানের ক্ষমতায় জামাত আসতে পারছে? বাংলাদেশ আসতে পারছে? ওই খালেদা জিয়া শেখ হাসিনার আচল তলেই তাদের লড়তে হয়েছে, এইভাবে আচল তলেই থাকতে হয়েছে। এরা জীবনে ক্ষমতায় আসবে না। আচ্ছা, এইখানে আপনি অন্যদিকে নিয়ে আমি একটা সাধারণ প্রশ্ন করি, একদম যে চরমোনাই পীর সাহেব, দর্শক আপনারা ভুল বুঝবেন না, চরমোনাই পীর সাহেবরাও বলে থাকে এটা হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর দল, বা আমাদেরকে ভোট দিলে আপনারা হাত পাখায় ভোট দিলে বেহেশতে যাবেন, হাত পাখায় ভোট দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীকে ভোট দিলেন, হাত পাখায় ভোট দিলে আল্লাহকে ভোট দিলেন। এখন এত বছর যে হাত পাখায় ভোট দেয় নাই, দাড়ি পাল্লাতেও ভোট দেয়নি, দাড়ি পাল্লারও একই বক্তব্য, তো তাহলে কি শয়তান জয়ী হয়েছে এত বছর? শুনেন, এখন কইলে মায়ের খায়, না কইলে ভাই এটা খায়, এটা বেশি বলেন না, এমনি নরমালি বলেন, এই কথা নরমালি বলতেছি, পাবলিক প্লেস যেহেতু। শুনেন, সৌদি আরবে যায় যদি গিয়ে যদি বলে চরমোনাইর বীর হাত পাখায় ভোট দিলে নবী ভোট পাবে, আর জামাত যদি বলে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ পাবো, বেহেশতে যাবো, সাথে সাথেই কুল্লা খালাস। ওই দিন একেবারে ঘাড়টা কাপ দিয়ে কুফরি মতবাদ হিসেবে ঘাড়টা কাস্তে করে কেটে দিবে, 1 সেকেন্ড দেরি করবে না। ইসলামী শরিয়া মোতাবেক এদের কতল করে দিবে। চরমোনাইরে জোয়ার ফুজু পাগলা আছে না, দুই ভাই কোটি টাকার মালিক। হ্যাঁ, রেজু ভাই, ফজু ভাই, পথে পাইলে মরা গাই মানে মুরিদ, পথে পাইলে মরা গাই, একজনকে নিয়ে যায়, চলো খায় যায়। এই রেজু ফেজু তো, এই রেজু ফজুরা যদি সৌদি আরবে যেগুলো কথা বলে, ঘাড় একটা থাকবে না। ওই বাংলাদেশের মতো এত আরাম আর কোন দেশে মৌলবীরা পায় নাই। ওই যে লাখ লাখ ইসলাম বিরোধী কথা বলে, আমির হামজা সাহেব বলে যে এই জামাতকে ভোট দিলে কি কোরআন জয়ী হবে, যদি পরাজিত হয় তাহলে কি কোরআন মিথ্যা হয়ে যাবে? তার ভাষায় তো তাই। শুধু আমির হামজা না, জামাতের আরেক নেতা বলছে এবার যদি ইসলাম বিজয়, এবার যদি আমরা না জিতি, জামাত না জিতি, ইসলাম পরাজিত হবে বলেছে। মনে হয় ইসলাম তার গোডাউনের মাল, ইসলাম তার বাড়ির ঘরের ধান, ইসলাম তার বাড়ির ঘরের পাট, ইসলাম তার বাড়ির ঘরের কি ধন্যা, তারপরে কি সরিষা, বুট, কালা, এটা মনে করতেছে। এগুলো যদি মিডল ইস্টে বলে, একটাও ঘর নিয়ে আর জিন্দা ফিরত আসতে পারবে না। মৌলবীরা তাদের কুল্লে খালাস করে দিবে, কাতেল করে দিবে। মাশাআল্লাহ, ইসলামী শরিয়া মোতাবেক তাদের ফাঁসি কার্যকর হবে। পিছন থেকে কূপ দিবে, শুক্রবারে একটা বাইচে আসতে পারবে না। বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেরকে আপনি খুব সহজে বোকা বানাইতে পারবেন। এই ব্যাপারে তাদের হলো দস্তগীর, পিরানা পীর দস্তগীর, সাইদি দেইলা রাজাকার ছিল না, যাকে যে আমাদের ল্যাংটা সুলেমান ফাঁসি দেওয়া ছিল, পরে জেল খেটে মরছে, সেই দেল্লা সাইদি রাজাকার কি বলছিল জানেন? যে কলা গাছ খাইছি রে আর দেশটা খাইলো পীরে। এটা কে বলছে জানেন? ওই দেইলা রাজাকার সাইদি বলছে। আমি বললে তো এটা কুবরি হয়ে যাইতো, আপনি বললে তো
তো এই হচ্ছে আমাদের দেশের মানুষ। এখন আমরা বললে অসুবিধা, এক হুজুর আরেক হুজুরকে ছেড়ে কথা বলে না, একজন আরেকজনের বক্তব্যকে ছেড়ে কথা বলে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষ তো সৎ পথে যেতে চায়, মানুষ তো সঠিক ইসলামটা জানতে চায়। তাদের মধ্যে এত হানাহানি কেন, আমাদের মধ্যে এত হানাহানি কেন? আমরা এই যে এই কথাগুলো বলা, ধরেন আমাদের অতীত রাজনীতিতে এই কথাগুলো ছিল, আমাদেরকে ভোট না দিলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আমাদেরকে ভোট দিবেন মানে আল্লাহকে ভোট দিলেন, আমাদেরকে ভোট দিলেন মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দিলেন, আমাদেরকে ভোট দিলেন মানে কোরআন সত্য হলো। তো তার মানে কি দাঁড়াচ্ছে? এটা তো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামকে ইসলামকে ওই যে নাস্তিকদের দোষ দিচ্ছে না, যে ইসলামের সমালোচনা করে নাস্তিকেরা নাম বলে, যে তসলিমা নাসরিন ইসলাম বিদ্বেষী, আসাদ নূর ইসলাম বিদ্বেষী, মুফাসিল ইসলাম সমালোচনা করে, মাঝে মাঝে আমার নামও নেয়। বুঝতে পারছেন? শেখ ফরিদ নাকি এগুলো সমালোচনা। কিন্তু আমি কবে ইসলাম সমালোচনা করছি? আমি কবে ইসলামের সমালোচনা করেছি? শুনেন, ইসলামকে সমালোচনা তো এরাই করতেছে। আচ্ছা, এই আমির হারামজাদা বলছে, তুকু আমির হামজা, দুঃখিত আমি আমির হামজা বলেছে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সে একবার বলছে শেখ হাসিনারে ভোট না দিলে মুনাফিক হয়ে যাবে, মুনাফিক পরিষ্কার বলে দিচ্ছে। পরিষ্কার বলছে না? এখন আবার ফিরে গেছে না, আমি বুঝতেছি না, আমি মাথায় আসে না। তাইলে ইসলামকে কারা ছোট করলো? এই আমির হারামজাদা তুকু। আমির হামজা বলছে যে মোবাইল সূরা আম্বিয়া থেকে বানাইছে। এই আমির হামজা বলছে, মানে আমার ভুলে যায়, সরি, আমির হারামজাদা হামজাদা হয়ে যায়। আমির হামজা না বললে চিনবেন? আমির হামজা, জি। তো নামটা সিমিলার হয়ে যায়, তো হারামজাদার সাথে ওইজন্য ভুলে বলি। তো আমির হামজা বলছে যে করোনা হইলে কোরআন মিথ্যা হয়ে যাবে মুসলমানে, বলে নাই? তাহলে এখন কি কোরআন মিথ্যা হয়েছে? এরা ইসলামকে যত অবমাননা করেছে, এই আব্বাসি কাবগাসি, তারপর আরেক মৌলানা আছে সালাফি মৌলানা রাজ্জাক বিন ইউসুফ, সে বলেছে নারীর জন্মই কলঙ্ক, নারীর জন্মই পাপ, নারীর জন্মই হয়েছে পুরুষকে খুশি করার জন্য, নারীকে বিক্রি করা যাবে। ভাই, তখন ইসলাম কলঙ্কিত হয় না? মানে কি ভয়ঙ্কর কথা! আমার বাবা আমার মাকে বিক্রি করে ফেলতে পারবে, আপনার দাদি আপনার দাদা আপনার দাদিকে বিক্রি করে ফেলতে পারবে। এটা কি কথা? আমি 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 দর্শক মন্ডলী, আপনারা অন্যভাবে নেবেন না। আমরা এই ধরনের কিছু ভুল ত্রুটি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারাও জানেন কিন্তু বলতে পারছেন না, হয়তো বা বলেন না। এই যে আব্বাসী সাহেব ওই দিন একটা মসজিদে আজান দিচ্ছে, আব্বাসী সাহেব ওয়াজ করতেছে, উনি দর্শক ওয়াজ মুসল্লিদের সামনেই বলতেছে এই আজানটা একটু পরে দিলে হইতো না? 20 মিনিট পরে দিলে কি হইতো? আর এটা যদি আপনি বলতেন বা আমি বলতাম, তাহলে তো কল্লা ফালা দিত। আজানের সময় আজান হবে, নামাজের সময় নামাজ হবে। আব্বাস হিসেবে এটা বলতে যাচ্ছেন কেন? কিছুক্ষণ পিছাইলে অসুবিধা না, কিন্তু জনসমাজকে এইভাবে বলে যে আজানটা একটু পরে দিলে হইতো না, আজান পরে দিলে তো নামাজও পরে হবে, কিভাবে বলে এগুলো? এটা যদি কোনো আওয়ামী লীগ বিএনপি নেতা বলতো, কি উপায় হইতো তার? আব্বাসী তো শুধু এটা বলে নাই, আব্বাসী এটাও বলেছে যে লামা জাহাবিরা কাফের, অর্থাৎ যারা আমিন জুড়ে বলে এরা কাফের বলছে। সে তো কাফের ইন্ডাস্ট্রির মালিক। আব্বাসী তো কাফের ইন্ডাস্ট্রির মালিক, কাফের ইন্ডাস্ট্রি, যে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সে সবাইকে কাফের ফতোয়া দেয়। শুধু তাই না, আবার অদ্ভুত ব্যাপার শুনবেন, এই আব্বাসীকে আবার গাবগাছি এবং বটগাছি বলছে। ওই যে পেজে একটা আছে না, ওই যে পেজে 36 পেদানি নাকি ফেদানি নাম একটা রফিকুল ইসলাম মাদানি, আমি কয়েকদিন আগে দেখলাম, ও নিজে বলছে, এটা না ভিডিও বানাইছিলাম, সে বলছে আব্বাসীকে যেখানে পাবেন, গাবগাছিকে যেখানে পাবেন, ওকে জুতা দিয়ে পিটাবেন। কারণ তার আব্বু ওই যে 501 মৌলবীরে গালি দিয়েছিল আব্বাসী, এর জন্য বলছে যেখানে পাবেন জুতা দিয়ে পিটাবেন। আমি কয়েকদিন আগে দেখলাম বাইতুল মুকাররমে ওই আব্বাসীর ওই গাবগাছির পকেটের পাশে সে দাঁড়ায় আছে। এদের কি বলেন? আর আমরা কই যাব? আমরা শুনেন, এই যে আমি সমালোচনা করলাম, দেখুন আমাদের কি গালি যে দিবে, আমাদের তো মোটামুটি হাবিয়াত দুজকে পাঠিয়ে দিবে, সার্টিফিকেট দিয়ে দিবে আর গালাগালি করবে। কিন্তু আপনি প্রত্যেক মৌলবীর পোস্টে গিয়ে দেখেন, এক মৌলবীর চেলা আরেক মৌলবীর পোস্টে গিয়ে গুষ্টি মারতেছে, যা বৃষ্টি ভাষায় কথা বলতেছে। আপনি গিয়ে দেখেন, আপনি আব্বাসীর পোস্টে গিয়ে দেখেন সালাফিরা কি বলতেছে, আপনি চরমনায়ের পীরের পোস্টে গিয়ে দেখেন সালাফিরা কি বলতেছে, আবার সালাফিদের পোস্টে গিয়ে দেখেন চরমনায়ের পীর আর গাবগাছিরা কি বলতেছে। আপনি কল্পনা করতে পারবেন। আপনাকে একটা রিসেন্ট উদাহরণ দিই, মানে একটা নগদ উদাহরণ দিই, অনেকে রাগ করতে পারে, কিন্তু আমি একটা উদাহরণ দিই। সারা বাংলাদেশে চরমনায়ের পীর দেয়ালে দেয়ালে একসময় লিখে রাখতো, হে আল্লাহ, জামাত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। কত বড় দেয়ালিকা করতে জানেন? এত বড় দেয়ালিকা আওয়ামী লীগ বিএনপি এমনকি চিঙ্গু বামেরাও কোনোদিন বানাইতে পারে নাই। ওনার বক্তব্যই তো আছে, ওনার ফয়জুল রহমান সাহেব, ফয়জুল হক তো ওনার বক্তব্যই তো আছে, আপনি অমুককে সমর্থন করবেন অসুবিধা নাই, আপনি তমুককে কমিউনিস্টকে সমর্থন করবেন অসুবিধা নাই, কিন্তু জামাতকে যখন আপনি ক্ষমতায় আসবেন ইসলাম চিরতর ধ্বংস হয়ে যাবে। পরিষ্কার বলছে, এইভাবে বলছে কথাটা। আপনি যেটা অলরেডি বলছে, যদি কোনোদিন কমিউনিস্ট ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, তারপর ইসলাম সেখানে ফিরবে, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে ইসলাম আর কায়েম হবে। আবার সর্বশেষ সবচেয়ে বড় মুরব্বী, এই যে আপনার হেফাজতের আমির, উনি বলেছেন জামাত হচ্ছে ফেরাউনের জাত, জামাত হচ্ছে ফেরাউনের জাত। আমরা বলছি তো কি হইলো তাহলে এগুলো? আমি বুঝতেছি না। এই যে আমি ওই হামজা সাহেবের ওই দিন একটা বক্তব্য শুনলাম আবার, হ্যাঁ, উনি বলছেন যে স্বামীর সামনে স্ত্রী যত খোলামেলা হতে পারে তত বেশি সওয়াব। আচ্ছা ঠিক আছে, আছে আচ্ছা হয়তো হাদিস আছে, কিন্তু এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। এটা মাহফিলে আপনি এরকম ঘটা করে যত খোলামেলা, তার মানে কাপড় পরবে না? এটা কি রে ভাই? না, এটা ধরে রয়েস হয়ে বলতে হবে তো, এটা আপনি নর্মালি কাউকে বলতে পারেন, কিন্তু যত খোলামেলা হতে পারে, কত খোলামেলা হবে। অথচ এখানে বাপ আছে, পোলা আছে, ভাই আছে, তারা সম্মিলিত ভাবে ধর্ম শুনেন, সবাই আছে। ইসলাম ধর্ম তো আমরা প্র্যাকটিস করি, আমরা পড়ি, আমরা ইসলাম ধর্ম তো পড়েছি, কিন্তু সেখানে কি লেখা আছে?
ওইখানে আপনি কলেজের লেকচারের মতো লেকচার দিতে 17 পারবেন বছর না। 17 বছর নাকি আজান দেওয়া হয়নি, হায়রে 17 বছর আজান দেওয়া হয়নি, এটা আমির হামজা বলছে। আহা, আমির হামজা শুনেন, নামাজ পড়েনি, আজান দেওয়া হয়নি। আরেকটা জিনিস বলি আপনাকে, আরেকটা জিনিস জি। বলি। আপনার 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 সবচেয়ে যে সমস্যা এই বাংলাদেশের মানুষকে খুব দ্রুত বিভ্রান্ত করে। আপনি দেখেন একই ব্যক্তি একই সাথে কিন্তু চরমনায়ের পীরের মুরিদ আর একই সাথে সালাফি হতে পারবে না, একই সাথে হওয়ার সুযোগ নাই। কারণ সালাফি ইসলামে অর্থাৎ রাজ্জাক বিন ইউসুফের সাথে যদি আপনি চলেন, তাহলে আপনি চরমনায়ের পীর তো দূরের কথা, আপনি জামাত ইসলাম করতে পারবেন না। কিন্তু আপনি দেখেন তিনটা একসাথে থাকে, মানে এখানে কিরকম একটা মানে খিচুড়ি হয়ে গেছে। কারণ সালাফি ইসলামের মতে কোনোদিনই ভোট দিয়ে ইসলাম কায়েম হবে না। খিলাফতে ইসলামের সিস্টেম নাই, ইসলাম হচ্ছে সিলেকশন নট ইলেকশন। ইসলামে ইলেকশনের সিস্টেম নাই, সিলেকশন। সিস্টেম নাই। এই যে মাহমুদ আমজাদ হোসেন, এই যে আমজাদ হোসেন, পরচর্চা যত কম করা যায় ততই ভালো। এখন আমরা তো পরচর্চা করছি না ভাই, এগুলো আমরা তো সমাজের জন্য পরচর্চা তো করি নাই ভাই, সমস্যা। তারাই করে, তারাই পরচর্চা এগুলো তো করছে। ফেসবুকে আছে, আমরা তো খোলাখুলি বলতেছি, আমরা পরচর্চা পরনিন্দা করছি না, গোপনে করছি না, গোপনে না, ঠিক করছি না, আছে, সরাসরি। ওনাকে যিনি এই কমেন্টস করছেন ওনাকে বলবেন তাদের ওইখানে যায় যেন এই কমেন্টসটা করে, তাহলে বেটার হবে, তাহলে বেটার হবে। ওনারাই তো, হুজুরাই তো সবাই। এখন ইসলামের তো এইভাবে, ইসলামের সৌন্দর্য তো এইটা না। ইসলামের সৌন্দর্য হুজুর, এখন একটা জিনিস পরিষ্কার, এই যে ফেসবুক ইউটিউব বাইর হইয়া হুজুররা ইসলামের নামে সারা দেশে কি বলে, এগুলো সবার সামনে চলে আসছে। আগে তো কেউ জানতো না, এখন সবার সামনে চলে আসছে যে কি অসত্য কথা বলে মাঝে মধ্যে, শুনে একজন আরেকজনের নিন্দা করে কিভাবে। আমরা যখন ছোট ছিলাম এরা বলে একজনের বিরুদ্ধে আরেকজন নিন্দা করবেন না, পরচর্চা করবেন না। আপনি গিয়ে দেখেন না আব্বাসির টাইমলাইনে গিয়ে দেখেন চরমনায়ের পীর আর লামা জাবিরা কি বলতেছে, লামা জাবি আর চরমনায়ের পীরের, লামা জাবি আর চরমনায়ের পীর ওখানে দেখেন আব্বাসিরা কি বলতেছে। এরা নিজেরাই তো এদেরকে ফতোয়া দেয় একজন আরেকজনকে। আচ্ছা গাবগাছিকে, আব্বাসিকে গাবগাছি ফতোয়া কি আওয়ামী লীগ দিছে? আব্বাসিকে বটগাছি ফতোয়া কি বিএনপি দিছে? আব্বাসিকে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক এগুলো আমরা দিছি? এগুলো তো আলেমেরাই বলছে তাদের ফতোয়া, তারাই আচ্ছা, তাদেরকে ওগুলো বলছে ওরে বাটপার, ওরে চিটার, এগুলো কে কাকে বলছে? কেউ তো, ওরা নিজেরাই বলছে। নিজেরাই বলতেছে। শুধু তাই না তো, আরো কত রকম অদ্ভুত শব্দ, এমনকি বিশ্রী ভাষায় গালি গালাজ করে, আমাদেরও গালি গালাজ করে। আমি কবে গিয়ে কোন মৌলবীরে মা বাপ তুলে গালি দিছি, কিন্তু আমাদের তো গালি গালাজ করে মৌলবীরে, মৌলবীদের গালাগালি করে। সবচেয়ে সমস্যা হচ্ছে কি জানেন, এরা এক সময় বলতো যে পুরুষ মানুষের নারীরে ভোট দিলে বউ তালাক হয়ে যাবে। আইয়ুব খানের ভোট না দিয়ে জিন্না, ফাতেমা জিন্নারে ভোট দিলে তাদের বাবায় কম, সে জিন্নার বোনের ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। কেন? কারণ সে নারী, নারীরে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, এই ফতোয়া দিছিল। এখন খালেদা জিয়াকে ভোট দেয় নাই জামাতিরা, শেখ হাসিনাকে ভোট দেয় নাই মুসলমানেরা, তা বউ তালাক হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো, আসলে আমাদের দেশের জনগণকেও সচেতন হতে হবে। আমরা দুজন কথা বললাম বলে আমরা এটা সমালোচনা করতে আসি নাই, আমাদের খায় দেয় আমরা নিজের খেয়ে তাদের সমালোচনা করতে আমাদের টাইম আছে, আমাদের টাইমের মূল্য আছে, আমাদের বই পড়তে হয়, লিখতে হয়, পড়তে হয়, জানতে হয় ইত্যাদি, আমাদের বহুত কাজ আছে ভাই। আপনারা কি কি করেন সেটা দেখেন। আমাদেরকে আপনি বললেন আমরা সমালোচনা কই করছি? আমরা তো গাবগাছি বলি নাই, আমরা তো আব্বাসিকে গাবগাছি আমরা বলি নাই, আমরা তো ওই যে কিরে বাটপার আমরা বলি নাই। এগুলো আমরা বলছি, এগুলো আমরা বলি, কেউই বলে নাই, কোনো সাধারণ মুসলমান বলে নাই, কোনো নাস্তিক এগুলো বলে নাই, কোনো নাস্তিকও বলে নাই, হিন্দুরা বলে নাই, এরা বলবে না। আপনি দেখেন ওই যে আব্বাসিরা টেরা বলে, আবার দেখেন আব্বাসি সাহেব দেখেন তার নামের আগে হলো সৈয়দ, পিছে হলো আব্বাসি, অর্থাৎ আপনি একই সাথে ভুইয়া একই সাথে তালুক ধরতে পারবেন। তো আপনি লিখলেন ভুইয়া ইসমাইল খন্দকার একসাথে হয়, দুইটা টাইটেল একসাথে একটা মানুষের, আব্বাসি আগে লেখে সৈয়দ, পিছে লেখে আব্বাসি। কি অদ্ভুত একটা ব্যাপার। আব্বাসী সাহেব একবার এরকম কথা বলছে যে, ও কেউ মনে প্রশ্ন করছে রাসূলের আওলাদ বা কিছু একটা বলছে আর কি, উনি বলছেন আমার চেহারা দিকে তাকালে বুঝতে পারেন না, নবীজির আওলাদ। জি জি, আমি জানি না, হয়তো হতে পারে সৈয়দ বংশের। যে তাহলে এখন আমি কথা জিজ্ঞেস করি, উনার চেহারা দেখে যদি সৈয়দ মানে নবীর বংশধর, রাইট? তাহলে এখন দেখে চরমনায়ের পীরের বাপের চেহারা দেখছেন, চরমনায়ের পীরের বাপের চেহারা তো আমার চেয়েও খারাপ, সে তো বলে করে আওলাদের রাসূল, তারাও তো লেখে আওলাদের রাসূল, তারা নিজেরাও লেখে আওলাদের রাসূল। আর এত সে তো আব্বাসি তো ভণ্ড, তার ব্যাপারে তো অনেক হুজুর বলছে সে নানির বাড়ির নাম নাকি কার নাম ব্যাপারে, তার বাপের সাথে সৈয়দ নাই। আর বাংলাদেশ না, আমার গবেষণা আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যারা সৈয়দ লেখে তারা 99% ভুয়া সৈয়দ, এরা কেউ সৈয়দ না। আরেকটা একদম ছোট্ট কথা বলি, এটা কিভাবে সম্ভব? আমরা জানি কিয়ামতের পরে আল্লাহ তাআলা ফয়সালা করবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এখন যা বেহেশতের টিকিট দেয়া হচ্ছে, এটা সরাসরি সবার সামনে বলতেছে, কেউ কোনো প্রতিবাদ করছে না, সবার সামনে বলছে যে আমাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট। হ্যাঁ, এটা বাংলাদেশে বেশি বেহেশতের টিকিট দেয়। ওই যে ফরিদা পারভিন মারা গেল, কনক সাফা কি বললো যে মরার আগে, জানাজার আগে সে দুজকে চলে গেছে। মানে সব খারাপ কাজে গায়ে করে, আর সুদ খায়, ঘুষ খায়, মসজিদে রেপ করে, মাদ্রাসায় বলৎকার করে, তারপরে দুর্নীতি করে। আমার এক লোকের নাম ছিল, পরিচিত এক লোকের নাম সত্যি, তার নাম ইমাম হোসেন, সে 28 বছর চাকরি করছে, কোনোদিন ঘুষ খাওয়া ছাড়ে নাই। বুঝতে পারছেন? এই হলো দেশের অবস্থা। কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় কেউ কম দেয় না। জামাত বলতেছে তারাই সহি মুসলিম, চরমনাই বলে তারাই সহি মুসলিম, দেওয়ানবাগী বলে তারাই বলতেছে ওনারা সহি মুসলিম, জামাত বলতেছে তারা সহি মুসলিম, বলৎকারা। কিন্তু একজন আরেকজনকে। আচ্ছা যাক, আমরা ওইদিকে যাই না। দর্শক মন্ডলী, আমরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারাই এখন সোশ্যাল মিডিয়া এগুলো দেখেন, মানে দেখেন বিভ্রান্তিগুলো কি, এগুলো নিয়ে ইসলামকে ছোট করা, ইসলামের দোহাই দেয়া, ভোট দিলে আল্লাহ জিতবে, ভোট দিলে আমাদের প্রিয় নবীজি জিতবেন, ভোট দিলে আমাদের কোরআন সত্য হবে, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, এই কথাগুলো কিভাবে মুখ দিয়ে বের হয়? তারা তো মূলত ইসলামকে, এগুলো একটু বিবেচনা করবেন। এরা মূলত ইসলামকেই তো ছোট করলো, তারাই তো ইসলাম ধর্মপ্রাণ মানুষের মন জয় করার জন্য এই কথাগুলো বলে। বেহেশতের টিকিট কিভাবে দেবে এটা বলে, কিভাবে? এটা প্রতিবাদ তো হয় না, তার মানে ঘটনা সত্য, এটা বেহেশতের টিকিট দিচ্ছে, প্রতিবাদ করতেছে না। ওই যে এদের একটা কমন, তোর জানাজা পড়াবে কে?
এই ফতোয়া দিবে। আর এই দেশের মানুষ শুনেন, আপনারা একটা জিনিস বলি, আপনি এদের কোনোভাবেই বুঝাইতে পারবেন না। এই দেশের জনগণকে আপনি দেখেন এখন বাংলাদেশে কোথায় গ্রন্থাগার কয়টা? আপনার ডিস্ট্রিক্টে দেখেন তো গ্রন্থাগার যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। না এখন আর নাই, আমার এলাকায় আগে আমরা অজপাড়া গ্রাম, আমাদের সরিষাবাড়িতে অত উন্নত জায়গা না, তাই না? একটা উপজেলা লেভেল, উপজেলা হয়েছে সেই দিন শুক্র 8 দিন, তাই না? এর সাথে সময় উপজেলা হইলো। সেইখানেও কিন্তু আমাদের ওইখানে শুধুমাত্র যে শ্রম কল্যাণ কেন্দ্রেই পাঠাগার ছিল বড় তা না, মানুষের বাড়িতে পাঠাগার থাকতো, স্যারদের বাসায় থাকতো, ছাত্রদের বাসায় থাকতো। এখন কিন্তু শিক্ষকের ঘরেও আপনি বই পাবেন না আপনি খুঁজে। তো এগুলো এই সমাজ তো এরকম হবেই, এবং এটা একটা পরিকল্পিত করেছে। আপনি দেখেন যারা বলতেছে যে ইসলামে ভোট হারাম, ডাইরেক্ট বলতেছে, ওই যে সরমনায় পীরের আর এক বড় মুরিদ মানে স্পিকার মাউথপিস, তার নাম কি যেন রেজাল করিম আবরার নাকি কি যেন নাম, সে ডাইরেক্ট বলতেছে গণতন্ত্র হারাম। তো ভাই তুমি হারাম কামে আসছো কেন? ডাইরেক্ট বলতেছে যে আওয়ামী লীগ বিএনপি যারা করে এরা হলো শয়তানি তাগুতি শক্তি। এরা বলতেছে এইভাবে সরাসরি বলতেছে। এই যে যেটা নাম বলেন আমির হারামজাদা, সেও বলছে যে জামাত ইসলাম ছাড়া ইসলামী দল ছাড়া যা আছে, আমির হামজা তো বলছে যে জামাত ইসলাম ছাড়া ইসলামী দল ছাড়া যা আছে সব শয়তানের দল, মানে আওয়ামী লীগ শয়তানের দল, বিএনপি শয়তানের দল। শয়তানের দলের লোকদেরকে এই শয়তানের দলের চান্দা দিয়ে কিন্তু লিল্লাহ দিয়ে কিন্তু মসজিদ মাদ্রাসা চলে। তারপরে শয়তানের দল তো ক্ষমতায় আসে, এটা কি হবে তাইলে? আমাদের তো উপায় না। জনগণ ভুল করে না, জনগণের ভুল হয় না। আপনি এটা তার মানে কি আমির হামজার কথা মতো তো জনগণ শয়তানকে ভোট দেয়? হ্যাঁ, জনগণ তার ভাষায়, কিন্তু জনগণ আসলে বুঝে কোনটা শয়তান, শয়তানদের ভোট দেয় না, জনগণ তার ভালো বুঝে। আপনি ওই যে মাঝিটা নৌকা চালাচ্ছে, পিঠ তার পোড়া, মাথায় গামছা বাঁধা, বিড়ি খাইতেছে সবচেয়ে কম দামের, আপনি তার বোকা মনে করেন না। সে কিন্তু ওই মৌলভীর জিন্দেগিতে দাঁড়িয়ে আমাকে ভোট দেবে না, হাত পাঙ্গা আমাকে ভোট দেবে না, ইহকালেও না পরকালেও না, কোনো কালেই দিবে না। কারণ হলো সে জানে যে এরা আসলে কি চায়, এরা বুঝে। এরা হয়তো আপনাকে বলে না, এরা হয়তো আপনার আমার মতো অসংখ্য বই পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, কিন্তু এদের না সিক্স সেন্স কাজ করে, সেটা আমাদের চেয়ে ভালো আমি মনে করি। আমি কারণ আপনি দেখেন এই দেশে ফ্রড মাজহার বলে জামাতের সমালোচনা, তার মতো সে নাকি বিরাট বড় পণ্ডিত, তার অনেক ভবের পাগলের হাট আছে, সেখানে অনেক শিষ্য আছে, মুরিদ আছে। সলিমুল্লাহ খান সাহেব বিরাট বড় পণ্ডিত, মাদ্রাসার এত প্রীতি দেখায়, গাইটে প্রীতি দেখায়, মাদ্রাসার প্রশংসায় ভরপুর। কিন্তু আপনি দেখেন তো গ্রামের কৃষক কিন্তু তার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াইতে চায়, গ্রামের কৃষক কিন্তু তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, যতক্ষণ তার ক্ষমতা আছে অর্থের, সে কোনোদিনই পাঠায় না। কখন পাঠায় জানেন? আপনারা মনে করেন না যে বেহেশতের আশা এখানে পড়েছে। ম্যাক্সিমাম মানুষ মাদ্রাসায় পড়েছে, তার হয় মেধা নেই, না হয় তার অর্থ নেই, দুইটার মধ্যে একটা। যদি থাকতো সব, আপনি জানতো 100 কৃষককে জিজ্ঞেস করেন ভোট কাকে দিবেন, বলবে হয় খালেদা জিয়া, নয় বলবে শেখ হাসিনা, জীবনও বলবে না জামাতের আমির এসেছি নেই না, দাঁড়িপাল্লা মার্কাই সে জানে না। আপনি যদি বলেন দাঁড়িপাল্লার নিচে আল্লাহর নাম, দাঁড়িপাল্লা, এটা দেশের মানুষ কোনোভাবেই চিন্তা করে নাই। আমি লোগোটা দেখে আমি তো অবাক, আল্লাহর নাম হচ্ছে দাঁড়িপাল্লার নিচে। এই যে ভাই লিখছে অমিত হাওলাদার, পাল্লার নিচে আল্লাহ। জি ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, আরে মা, বন্ধ হয়ে গেছে। পাল্লার নিচে যদি আল্লাহ অন্য লোকে দিত, তখন কাফের ফতোয়া দিত। শুধুমাত্র বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল সাহেব, তারপর বিএনপির আর 3-4 জন নেতা শুধু বলছে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান করতেছে। এই কথা বলার জন্য তাদের জামাতের বট বাহিনী কি গালাগালি করছে, আপনি ওই তাদের টাইমলাইনে গিয়ে দেখেন। ওই গয়েশ্বরাই বলছে সাম্প্রদায়িক শক্তির উত্থান ফ্যাসিজমের চেয়ে খারাপ, এটা বলার জন্য তারা কি বলতেছে গিয়ে দেখেন, ওইখানে গিয়ে দেখেন কি লেখছে। তো এইভাবে এই দেশের জনগণকে বট বাহিনী, ওই জামাতের যে বট বাহিনী, শুনে এই দেশে ছবি তোলা আগে হারাম ছিল, ভিডিও করা কবিরা ছিল, সবাই তো ক্যামেরার সামনেই কথা বলে। আচ্ছা আমি আরেকটা কথা বলি, অনেকে আছেন ইসলামী বক্তা আছেন, অনেকে বলেন, জিজ্ঞেস করে না আমি ফেসবুক ব্যবহার করি না, কিন্তু উনি বক্তব্য দিচ্ছে ফেসবুকে, তা আমরা তো অপরাধ করতেছি? আমরা তো ওনার বক্তব্য শুনে আমরা অপরাধ করতেছি না? আমরা ফেসবুকে দেখি ওনার বক্তব্য, সমস্ত বক্তব্য, না আমি ফেসবুক ব্যবহার করি না, এগুলো ঠিক না। ইউটিউব দেখেন ব্যবহার করেন, উনি ফেসবুকে বক্তব্য দেন কেন? আমরা সেটা দেখবো না? মানে বিষয়টা এরকম, আমি তো কষাই না তো ছুরি বানাই, আমি তো কষাই না কাটারি বানাই, বিষয়টা এরকম হয়ে গেল না? কাটারি না বানাইলে মাহমুদুল হাসান সোহাগ আছে না, রকমারি.com এর মালিক, উনি বলেন যে না আমি ফেসবুক ব্যবহার করি না, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, কিন্তু উনি ফেসবুকে বক্তব্য দেয় আমাদের জন্য। এইবার তো দিলেন তো কেসু খুঁড়তে সাপ বার করলেন। আপনি কি জানেন যে এই ছেলেটা আমাদের এলাকার? না আমি সেটা জানি না। আমাদের বাড়ির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে তার বাসা, খুবই শান্ত ভদ্র একটা ছেলে। তার পরিবার আওয়ামী লীগের ছিল, কিন্তু আওয়ামী লীগের ভিতরে সে জামাতি। আমরা তাকে চিনি। এই যে গোলাম আজমের ছেলেরা কেউ কিন্তু, সাইদি সাহেবের ছেলেরা কেউ কিন্তু মাদ্রাসায় পড়ে নাই খুব একটা, আমি যতটুকু জানি মাদ্রাসায় পড়ে নাই। কোন জামাতের আমিরের পোলা মাদ্রাসায় পড়ে নাই, কোন জামাতের আমিরের পোলা না, কোন জামাতের আমিরের পোলাই পড়ে নাই। আচ্ছা মেহেদী হাসান সোহাগ সম্পর্কে কি বলছিলেন? মাহমুদুল হাসান সোহাগ। জি হ্যাঁ, সোহাগ নামটা আমি বলতেছি না, বলে ফেলেন যেহেতু, কারণ যদি না বলি আমার বলবো যে এটা কেন কথা বললাম না। এই কোচিং সেন্টারটা আওয়ামী লীগের ছত্রছায়া, বিএনপির ছত্রছায়া ধীরে ধীরে বড় হয়েছে, এবং এটা হচ্ছে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের আমলে খুব শক্তিধর মানুষের সাথে থাকতো। বহু লোক, তার নামে আটটা গোয়েন্দা সংস্থা এর নামে জঙ্গিবাদের সম্পৃক্ততা আছে বলে আওয়ামী লীগ সরকারের কাছে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট ধামাচাপা দেওয়া হয়েছে। আপনি দেখেন, নিউজ খুলেন পাবেন। এই ছেলে দেখা যায় পরে শেষে সে সরাসরি জামাতি, তার কোচিং সেন্টারগুলোতে শিবির বের হয়, তার কোচিং সেন্টার থেকে কোনো আওয়ামী লীগ বিএনপি বের হয় না, যে একবার যাবে সে শিবির হয়ে যাবে। এলো জঙ্গিবাদের, এটা সে বলে, সে একবার নিজেকে নাস্তিক ঘোষণা করছিল, সে বলতে আমি আজকে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেলাম। এগুলো তাদের ব্যবসা, এগুলো বলে তার
ব্যবসাটা বাড়াইছে। একটা কোচিং সেন্টার মালিক এত টাকার মালিক কিভাবে হয়? তালমে কুছ তো কালা হয়। আপনি কোটি কোচিং কোটি সেন্টার, টাকার মালিক, 500 কোটি টাকার তার এখন ইয়ে আপনাকে 500 কোটি, এখন আরো বেশি, এখন আরো বেশি। শুনেন শুনেন, আপনি দেখেন তার ওইখানে আপনি একবার তার নামে যখন অভিযোগ করলো যে জঙ্গিবাদের সাথে যুক্ত আছে, সে সমানে তখন মুক্তিযুদ্ধের বই কেনা শুরু করলো, রকমারি.com বেচা শুরু করলো। এগুলো আমরা জানি, ঠিক আছে। একে জামাত রিক্রুট করেছে, একে জামাত বায়াস করে তার দলে নিয়ে চলে গেছে। তার বাবা কিন্তু খুব ভদ্র মানুষ, তার বাবা খুবই ভদ্র মানুষ, তার মা খুব ভদ্র মানুষ, শিক্ষক ছিলেন আমাদের এলাকার। এমনকি কিন্ডারগার্টেন স্কুলে যখন পড়তাম আমি যে স্কুলে, সেও সেই স্কুলেই ছিল, পরে হয়তো চেঞ্জ করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে ঠিক একটা আছে? ওই যে নারীদের একটা আসরে, শেষ করে দেবো, নারীদের একটা আসরে বক্তব্য দিচ্ছে আর কি, একটা সুন্দর বক্তব্য বলেছে যে আপনারা চিন্তা করেন মুরগি খোয়াড়ে থাকলে ভালো না খারাপ, তো মেয়েরা বলছে খুব ভালো। মাহমুদুল হাসান সোহাগ বলতেছে আর কি, চিন্তা করেন এখন সেই শিয়াল তো চাইবে মুরগি যাতে বাইরে আসে, আপনি খোয়াড় রাখেন না, মুরগি যাতে বাইরে আসে, তাহলে কি হবে? শিয়ালে খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। তাহলে আমরা পশ্চিমেরা আমাদেরকে কি বলছে? মেয়েরা রাস্তায় আসো, রাস্তায় আসো, বেরো। কে বলছে আমাদেরকে রাস্তায় আসতে? মেয়েরা বেরো বেরো, তাহলে মেয়েদেরকে খেয়ে ফেলবে। এখন মেয়েরা খোয়াড়ের ভিতরে থাকবে, সেটা হলো নিরাপদ। এটা হলো মাহমুদুল হাসান সোহাগ, যে শুনুন, তোমরা একটা খোয়াড়ের ভিতরে বুয়েট থাকো। থেকে বুয়েট তার মগজ খেয়ে ফেলেছে তাবলিগে। বুয়েট থেকে তাবলিগ বাড়ায় আপনারা জানেন না? বুয়েট তো তাবলিগ। শিয়াল না হয়। শুনেন, জি। ওই বুয়েটকে ঘোষণা করা উচিত, ওইটা কাকরাইল মার্কাজ, ওইটা ঘোষণা করা উচিত। ওইখান থেকে পয়দা হয় কি এদের আচ্ছা, কাকরাইলার জামাত আবার এক না, কাকরাইলের জামাত আবার এক না এখন। না, তবে জামাতের প্রোডাক্ট ওইখান থেকে আসে। জামাত বেশ কিছু আচ্ছা। ওইখান থেকে কিছু আবাদ সেও করে, ঠিক আছে। ওটা হলো ব্যাটেল, ওটা হলো আতুর ঘর, ইংরেজিতে বলি ব্রাইট গ্রাউন্ড নাকি কি বলে, ইংরেজিতে বলে গেছি। ওটা হচ্ছে আতুর ঘর, যেখান থেকে মৌলবাদী ধর্মান্ধ অনেক সময় ওদের তো রাজনৈতিক দল নাই, তাবলিগের রাজনৈতিক দল নাই, সো জামাতে চলে আসে। এটা আরেক বদমাইশি। ওরা শুধুমাত্র রাজনৈতিক দল পয়দা, ওরা হলো ওইখান থেকে জঙ্গিবাদ তৈরি করে। এটা আতুর ঘর। দেওবন্দ হলো মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ, পশ্চাৎপদ মানুষ তৈরি করার কারখানা। মুসলমানদের সর্বনাশ করে দিয়েছে। এটা বানাইছে ব্রিটিশরা মুসলমানদের বোকা বানায় রাখার জন্য। আপনি নইলে দেখেন না, বুয়েট থেকে পাশ করে সেই ছেলে কিভাবে বলে নারীদের ঘর থেকে এখন যদি বলি তরবন ঘর থেকে বের হয় না সোহাগ রে, এই সোহাগ, সব বলতে হবে নাকি? স্টুপিড কোথাকার, ধোকাবাজ। যাকে ওটা বলতে চাই না, সে আসছে কার্বন ঘর থেকে বের হয় না। অর্বন কি করে? আমি 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 এরা আইমান সাদিক আছে না, আইমান সাদিক আর মেহেদী মাহমুদুল হাসান সোহাগ, এরা একটা টকশো করতেছে আর কি। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ বই নিয়ে আলাপ করতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ বই। তা আমি বললাম পৃথিবীর শ্রেষ্ঠ বই তো কোরআন, তোর তো সেটাই বলবি। সেটা বলা না, পৃথিবীর শ্রেষ্ঠ বই না, সেটা বলে নাই, মানে পৃথিবীর শ্রেষ্ঠ বই হচ্ছে অমুকের অমুকের। তখন আমার কথা হলো যে আরে পৃথিবীর শ্রেষ্ঠ বই এরা কোনটা বলতেছে? নাম দুইটা দেখছে, এরা কোনটা চিন্তা করে, এটা যেটা চিন্তা করে সেটা তো বলছে না। পৃথিবীর শ্রেষ্ঠ বই অমুক লেখছে আমেরিকায়, অমুক লেখছে ফ্রান্সে। সবসময় কেমোফ্লেক্স ড্রেস নিয়ে আসতে হবে। আপনি তার চেহারাটা দেখছেন? দেখছি, আপনি সোহাগের চেহারাটা দেখছেন? তার দেখেছি। স্টিকার, কালা স্টিকার গুলো দেখছেন? তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কাজ। এরা সরাসরি এরা জঙ্গিবাদের মদতদাতা। এরা জঙ্গিবাদ পয়দা করে এখানে। এরা পাকিস্তানে আইএসআই কাজ করতেছে। এদের কাছে বিদেশি টাকা আসে। কোচিং সেন্টার দেন 500 টাকার মালিক। এত সস্তা, এত নালিয়াতে স্যার। সোহাগের বাপ একজন হাই স্কুল, সোহাগের বাপ একজন স্কুল টিচার। 500 করোড় বলছে, মানে তাদের অ্যাসেট ভ্যালু আরো আগে বলছে, আরো 1-1.5 বছর আগে বলছে, যে এখন তো আরো বেশি। ওদের 5,000 করোড় হইতে পারে। আপনি যখন জঙ্গিবাদের মদতদাতাদের সাথে চলবে, তখন তো তাদের টাকার অভাবে নাকি? এরা হচ্ছে জামাতের শেষে জামাতের রিক্রুট। বললাম তো, সে কিন্তু প্রথমে এরকম ছিল না। সে ভেরি জেন্টেল স্টুডেন্ট ছিল, দেখতে শুনতেও ভালো, ভদ্র, জীবনে কারোর সাথে ঝগড়া করতে শুনি নাই, ঠিক আছে। আমি দেখি নাই, আমার তো, ও হয়তো আমাকে চিনে নাই। আমি ওকে একবার দেখলাম, মানে যাই অনেক কিছু টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না, তাহলে আরো লোকের নাম চলে আসবে, তারা বিপদে পড়ে যাবে। শুনেন, এই সোহাগকে আওয়ামী লীগ থেকে দেখেন ওরা কি করছে। আওয়ামী লীগের পরিবারের লোকদেরকে রিক্রুট করে নিয়ে চলে গেছে সোহাগকে এখান থেকে। এই কথাগুলো আমি কোনোদিন বলতে চাই নাই, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন ফাঁসের কারিগর হলো সোহাগ। এই প্রশ্ন ফাঁস হলো তার ব্যবসা, ধর্মের কথা বলে না, বদমাইশি করার জায়গা না। আওয়ামী লীগের ছায়াতলেই ছিল, আওয়ামী লীগের ছায়াতলেই সোহাগ ছিল। প্রথমে বিএনপির ছায়াতলে, তারপরে যখন বুঝতে পারলো আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী থাকবে, তখন সে ছাত্রলীগের মধ্যে যেরকম ছাত্রলীগের লুঙ্গি নিচে হেলমেটের ভিতরে ছাত্রলীগের মধ্যে শিবির থাকে, ওইরকম সোহাগ এখানে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সাথে, মানে বাংলাদেশের 10 জন ক্ষমতাধর ব্যক্তি আওয়ামী লীগের, তাদের একজন সাথে চলতো। তার জন্য সরাসরি কিছু তাকে কেউ বলতে পারে নাই, সবাই জানে ও কি বলতে সাহস পায় নাই। বললাম তো, আওয়ামী লীগের সর্বোচ্চ 10 জন ক্ষমতাধরের একজন, তার উপরে ছত্র ছায়া ছিল, তার জন্য কথা বলতে পারেনি, এটা সত্য। সেই জন্য আপনি দেখেন তার নামে 8টা গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল, সে সন্ত্রাসী, মানে আন্তর্জাতিক সন্ত্রাসী, জঙ্গিদের সাথে জড়িত। তাদেরকে আপনি অ্যারেস্ট করলেন না, তার তদন্ত স্থগিত হয়ে গেল, তার ব্যবসা ঠিকই চললো। এটা হয় সম্ভব? আপনি বুঝতেছেন না যে কিরকম সে ক্ষমতাধর হয়ে গেছিল? আপনি দেখেন এদের কাছে প্রত্যেকটা কোচিং কোর্স ওর পেশাই ছিল, ও প্রথমে শিখছে কিভাবে প্রশ্নপত্র ফাঁস করতে হয়। ওর একটা টিম ছিল, সেগুলো করতে, এগুলো করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আচ্ছা, এখন আরজে কিবরিয়া আমাদের সম্প্রদায়ের, হ্যাঁ, নেক্সাস টিভিতে আছে। আরজে কিবরিয়া ওই যে নারীর বাসর রাতে কয়বার কি হইলো, এখন এগুলো নিয়ে বেশ ভাইরাল, মিলিয়ন ডলার, কতবার হইলো, কতবার হওয়া উচিত না, কতবার কি হইলো, নারীর সাক্ষাৎকার না, এগুলো কি শুরু করছে। তার যে লেবাস এখন, তার তো অনেক ওটা নিয়ে কথা বলার কথা না। এটা আমার একটা সমালোচনা আর কি। আমার এখন আইন আদালত আছে, কোর্ট কাছারি আছে, এগুলো দেখবে। ওই সোহাগ কিন্তু আজকে আপনার আইডি খাই দিবে, আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আক্রমণ করবে। আর আইটি টিম আছে, আমি বলে দিলাম আপনাকে। তাই নাকি? হ্যাঁ, আপনি এগুলো সেটা করবো না, ইসলাম তো তাই বলে না। এইভাবে সমালোচনা সে আমারও কোনো অসুবিধা নেই।
না সমালোচনা করবে না তো, আপনি ইউটিউব চ্যানেল খাবে, ফেসবুক খাবে, এখন এখানে বললাম না এগুলো সোহাগের সমালোচনা, এটা আউট করে দিবে, দেখেন আপনি, বলে দিলাম আপনাকে। মতো আমি যাবো কই, এটা কি বলেন আবার? না না হ্যাঁ, না না। আমি একদিন পোস্ট দেওয়ার পর আমার ফেসবুক আইডি চলে গেছিল এক সপ্তাহের জন্য, পোস্ট দেওয়ার পরে। সোহাগ সাহেব হ্যাঁ, এবং আমাকে লিখছিল যে তোর আইটি খাবো আমরা। ও তো আর নিজে বলবে না, ওর বট বাহিনী আছে না, ওর আইটি টিম আছে না, জামাতের আইটি টিমকে চালায়, এই সোহাগ তাদের অন্যতম। এটা তো এগুলো আজকে বলে দিলাম, এই যে ও এখন আমার বিরুদ্ধে লাগবে, আমার আইডি। আপনি তো আমার ক্ষতি করলেন ভাই, আমিও হ্যাঁ। তুললাম প্রসঙ্গটা, আমি তুললাম, এখন তো সোহাগ সাহেবের পিছনে বিদ্যুৎ আমরা যা বলেছি সেটা এক্সপান্স করা হলো সংসদ থেকে, লাইভ থেকে আর কি, এক্সপান্স করে দিলাম, সেগুলো এখন আর নাই। ঠিক আছে, ওকে ওকে ব্রাদার, অনেক কথা হলো, অনেক দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।